প্রেসিডেন্সির সরকার কি আসলে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতেছে আসেন বুঝেনি না, একেবারেই না। উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন। বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয়। বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল। পায়ের মোজাকে কি শেরওয়ানি বলা যায়? যায় না, কিন্তু মোজা তো পোশাকের অংশ, তাই না? খুবই ক্ষুদ্র অংশ। তাও আমরা পুরো বিষয়টা বুঝে নিই পরিষ্কারভাবে। কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা এই দুইটা আসলে কি? এই যে রাজনৈতিক দল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বন্দর কন্টেইনার টার্মিনাল সব সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে। এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক, কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম, দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা। বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা, সেখানে কন্টেইনার টার্মিনাল হলো একটা ক্ষুদ্রাংশ, অতি ক্ষুদ্র অংশ। বন্দর ব্যবস্থাপনা আসলে কি? বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা। এখানে কি হয়? 1 নাম্বার, জাহাজ থেকে পণ্য ওঠানামা করে। 2 নাম্বার, এখানে সংরক্ষণ করা হয়। 3 নাম্বার, এখানে শুল্ক নিষ্পত্তি করা হয়। 4 নাম্বার, পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে আছে নিরাপত্তা, এর মধ্যে আছে ড্রেজিং, মেলা কিছু। বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা। তো বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই। বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে। যেই টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে, টার্মিনাল একরকম না, কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে। কি কি টার্মিনাল? 1 নাম্বার কন্টেইনার টার্মিনাল। এই কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে। তো কন্টেইনার টার্মিনালে কি হয়? যেখানে কন্টেইনারে আনা পণ্য বা কন্টেইনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয়। এই যে এগুলোরে কন্টেইনার বলে। কি কি আনা নেওয়া হয় এই কন্টেইনারে আমরা পরে দেখব। এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল। বাল্ক কার্গো টার্মিনাল 2 রকম হইতে পারে। ড্রাই বাল্ক মানে শুকনা, মানে যেটাতে কয়লা আসে, খাদ্যশস্য আসে, সার, এগুলো শুকনা পণ্য আসে। আর লিকুইড বাল্ক টার্মিনাল, যেখানে তেল, গ্যাস, রাসায়নিক পদার্থ, এই সমস্ত তরল পণ্য আসে। 3 নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল। ব্রেক বাল্ক, আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম, মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না, আলাদা করে প্যাকেট করা থাকে। যেমন ধরেন যন্ত্রাংশ, গাড়ি, ব্যাগে রাখা চাল, ডাল, এগুলোর জন্য। 4 নাম্বার কি কি থাকে? রোরো টার্মিনাল। রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে, রোল অন রোল অফ, মানে চাক্কা দিয়ে উঠে চাক্কা দিয়া নামে, বুঝছাও? গাড়ি, ট্রাক, বাস, এগুলো রোরো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে, নিজে থেকেই জাহাজে উঠতে পারে, এটার ক্রেন লাগে না। তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না, আপনার দেখেছেন না? গাড়ি কিনতে যান চট্টগ্রামে, গাড়ি রাখা থাকে সারি সারি, ওইগুলা রোরো টার্মিনালে আসে। আরিসা ফেরিঘাটে যে ফেরি ছিল, ওইগুলোকে রোরো ফেরি বলা হইতো, মনে আছে না? যেই ফেরিগুলা। 5 নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল, যেখান থেকে প্যাসেঞ্জার উঠে, যাত্রী উঠে, যাত্রীবাহী জাহাজ, ফেরি, এগুলো চলাচলের জন্য। বা এই যে ক্রুজ শিপ আসে, এগুলো, এটা আমাদের ক্রুজ শিপ নাই দেশে, কিন্তু এটার জন্য যে টার্মিনাল, সেটা ওই বন্দরের একটা পার্ট। 6 নাম্বার হইতেছে মাল্টিপারপাস টার্মিনাল, মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয়। যেমন কন্টেনারও হ্যান্ডেল করা হয়, ব্রেক বাল্কও হ্যান্ডেল করা হয়, বাল্কও হ্যান্ডেল করা হয়। আচ্ছা, ব্রেক বাল্ক পণ্য কি? এটা তো কইছি, তাই না? আবার একটু শুনি, এটা মেলা বড় আর ইন্টারেস্টিং একটা টপিক। তো ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি, তো নতুন নতুন টার্ম কলেজ শিখিচ্ছেন, আমরা এখন থেকে স্যার দেখবেন, বুঝছাও? তাহলে ব্রেক বাল্ক পণ্যটা কি? ব্রেক বাল্ক বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না, মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলামেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয়। যেমন ধরেন বড় যন্ত্রাংশ, আগে কইছি না? জেনারেটর, টারবাইন, নির্মাণ সামগ্রী, যেমন ধরেন স্টিল, বিম, পাইপ, ইগলা। তারপরে ধরেন কাঠের গুঁড়িও আসে, ব্যারেল আসে, ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল, এগুলোকে ব্রেক বাল্ক বলা হয়। ব্রেক বাল্ক, এই শব্দটার একটা চমৎকার অর্থ আছে। বাল্ক মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আর কি। বাল্ক পণ্যকে ভেঙ্গা ব্রেক করা, সেজন্যই ব্রেক বাল্ক। আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে। আগে সব পণ্যই কিন্তু এমন ভাবে আলাদা আলাদা ভাবে জাহাজে ওঠানো হইতো। ঝোলার মধ্যে তুইলে, একটা জালের মধ্যে তুইলে ওঠানো হইতো, হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো। কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি। সংক্ষেপে বললে ব্রেক বাল্ক পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল, যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল্ক আকারেও যায় না, বরং একক ইউনিট হিসেবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয়।
বন্দরে একটা অংশ, ছোট্ট অংশ টার্মিনাল, সেই ছোট্ট অংশে 6 ধরনের টার্মিনাল থাকে, তার মধ্যে এক ধরনের টার্মিনাল দেওয়ার কথাবার্তা হইতেছে, এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল। তাই কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয় যেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি, তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার, এই যে একই মাপের সব কন্টেনার, বুঝছেন, এইখানে মোড়ানো পণ্য ওঠানামা করে, যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর করা যায়। কন্টেনার শুদ্ধা চলে যায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়। যেমন কি কি থাকে, যেমন ইলেকট্রনিক্স, মোবাইল, টিভি, গৃহস্থালী যন্ত্রপাতি, শিল্প যন্ত্রপাতি, কার, যন্ত্রাংশ, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, প্রক্রিয়াজাত খাদ্য, প্যাকেটজাত খাবার, বোতলজাত পানীয়, রপ্তানিমুখী গার্মেন্টস, তারপরে শিল্প ব্যবহৃত যেগুলো নিরাপদ রাসায়নিক, যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই, কাঁচামাল যেমন স্টিল, প্লাস্টিকের গুঁড়া, টেক্সটাইলের রোল, তারপরে হিমায়িত পণ্য মানে যেগুলো ফ্রিজে করে আসে, শীতল কন্টেনারে যেমন মাছ আসে, মাংস আসে, ফল আসে, তারপরে ভ্যাকসিন আসে, ওষুধ আসে, ওষুধের কাঁচামাল আসে, এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয় এরকম কিছু জিনিস এই কন্টেনার টার্মিনাল দিয়ে আসে। এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় থাকা পণ্য দ্রুত খালাস করতে হয়, কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে, খুব ক্রুশিয়াল এটা। কন্টেনার টার্মিনাল হলো বন্দরের একটা বিশেষায়িত অংশ যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার, এটা বললাম, এটা ওঠানামা, সংরক্ষণ এবং বিতরণের কাজ হয়, 3টা কাজ হয় মাত্র, ওঠানামা, সংরক্ষণ এবং বিতরণ। এর মূল লক্ষ্য হলো দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা, নামানো উঠানো, নামানো উঠানো, চালান করে দেওয়া। এর প্রধান কাজগুলো কি, জাহাজ থেকে কন্টেনার খালাস এবং তোলার ব্যবস্থা, ক্রেনের অপারেশন। 2 নাম্বার, কন্টেনার ইয়ার্ডের স্ট্যাকিং বা ট্রাকে লোড করা। 3 নাম্বার, ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম, যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম, কোনটা আসলো, কোনটা ঢুকলো, কোনটা আমি নামাইলাম, কোনটা পাঠাই দিলাম, এই সমস্ত। 4 নাম্বার হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময়সূচি সমন্বয় করা। এই মাত্র কয়েকটা কাজ, বুঝছেন। এতে কিন্তু কন্টেনার টার্মিনালটা খুব জরুরি বিষয় একটা অর্জন করতে হয়। কি সেটা? কন্টেনার টার্মিনালে দ্রুত লজিস্টিক্সের একটা বিশেষ গুরুত্ব আছে। দ্রুত লজিস্টিক্সে কি, এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা। এর কারণগুলো হইতেছে, দ্রুত লজিস্টিক্স মানে তাড়াতাড়ি করে বের করতে হবে এটা জিনিস। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এটা গ্লোবাল সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু এই কন্টেনার টার্মিনাল, আন্তর্জাতিক বাণিজ্যের মূল হাব এটা। এখানে শিপিং লাইন, মাল্টিন্যাশনাল কোম্পানি, রেলওয়ে, ট্র্যাকিং সার্ভিসের সমন্বয়ে একটা জটিল নেটওয়ার্ক কাজ করে। যেমন ধরেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবেই, রেল লাগবে, ট্রাক লাগবে, সব মোডে দ্রুত স্থানান্তর জরুরি। সামান্য বিলম্বে পুরো প্রোডাকশন লাইন থেমে যেতে পারে। 2 নাম্বার, এখানে বড় বড় জাহাজ আসে এবং এখানে অপারেশনাল খরচ আছে। আধুনিক কন্টেনার জাহাজগুলা অনেক বড়, এইটাকে 20,000 কন্টেনার ইউনিট বলা হয়। 20,000 জাহাজগুলো 20,000 কন্টেনার ইউনিট, মানে 20,000 কন্টেনার একটা জাহাজে থাকে। তার মানে বিশাল জাহাজ। এই ধরনের জাহাজ যদি দাঁড়ায়ও থাকে তাহলে ঘন্টা প্রতি 10,000 থেকে 15,000 US ডলার খরচা হয়। একদিন যদি দেরি হয় মাল লোড করতে, তাহলে 2,40,000 ডলার বেশি টাকা গুনতে হবে। এইটার পুরা চার্জ গিয়ে কোথায় পড়বে বলেন? কোথায় পড়বে? আপনারা আমার উপরে। কারণ যে পণ্য আনা হইতেছে সেই পণ্য বেচেই তো টাকাটা তোলা হবে, তাই না? তো এইটা তো কেউ নিজের পকেট থেকে দিয়ে দেবে না। এখন ভাবেন তো, যদি 2 দিন দেরি হয় মাল আনলোড করতে, তাহলে কত হবে? কত হবে চিন্তা করেন। শুধু কি আমদানি, রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে, তাহলে তো রপ্তানিতে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে নেবে। জাহাজ দাঁড়ায় থাকবে, টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টসের মালিকদেরকে। তাহলে করণীয়টা কি? যেহেতু কন্টেনারের আকার একই রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড, সেই জন্য এটা অটোমেশন করা যায়। এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব। একদম যন্ত্র, একদম এআই দিয়ে দেবেন, যন্ত্র কাট নামায় ফেলবে। প্রত্যেকদিন হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে। এটা আমাদের নাই, একেবারেই নাই। এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে। আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো, যেমন ধরেন আমি বললাম যে মাছ, মাংস, ফল, ভ্যাকসিন, ওষুধ, এই সমস্ত পণ্য দ্রুত ট্রানজিট চায়, নয়তো পচন শুরু হয়ে যায়। তারপরে ধরেন ইভেন ইলেকট্রনিক্স, ফ্যাশন পণ্য, স্মার্টফোন, ফ্যাশন গার্মেন্টস এর মডেল দ্রুত পরিবর্তন হয়ে যায় না? আমার এখানে যদি 1 মাস দাঁড়ায় থাকে, তাহলে 1 মাসে তো মডেলই চেঞ্জ হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো মডেল শিল্পে একটা টার্ম আছে, জাস্ট ইন টাইম, যে আইটি বলে, মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পাইলেন, আপনার কাঁচামাল পাইলেন। ধরেন আপনি বিরিয়ানি খাবেন মাসের 31 তারিখ,
তো আপনি কি মাসের 1 তারিখে মাল সামান কিনে রাখবেন? তা তো রাখবেন না। আপনি 31 তারিখ সকালবেলা মাল কিনবেন, অথবা আগের দিন কিনবেন বড় জোর, তাই না? ফ্রেশ থাকলো জিনিসপত্র। সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয়। ধরেন গার্মেন্টসে কাপড় লাগে, বোতাম লাগে, সুতা লাগে, কত কিছু লাগে, আরো নানা জিনিস লাগে। এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো, তাই না? তো যেদিন আমি প্রোডাকশন করব, ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয়, তাইলে আমার স্টোরেজে স্পেস কম লাগে, তো টাকাও কম লাগে। কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন দিয়ে কিনি। আমার এটা যদি ব্যাংক লোন দিয়ে কিনলাম, আমার এটা প্রোডাকশনে গেল না, স্টোরে পৌঁছতেছে, তাহলে তো আমাকে এই কাঁচামাল থেকে ফিনিশ পণ্য বানাইতে যত বেশি টাইম লাগবে, আমার কাঁচামালের দাম বাড়তে থাকবে। কারণ ব্যাংকের ইন্টারেস্ট তো এটাতে যুক্ত হইতে থাকবে। প্রত্যেক দিন ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হবে আমার স্টোরেজে, আমার কাঁচামালের উপরে ব্যাংকের ইন্টারেস্ট যত জমতে জমতে আমি যত কম দামে কিনি না কেন দাম বেড়ে যাবে। অন্য টার্মিনালের সাথে একটা পার্থক্য কি? যেমন ধরেন যে এই যে ব্রেক বাল্ক টার্মিনাল বললাম, বা ড্রাই টার্মিনাল বললাম, শুষ্ক পণ্য টার্মিনাল বললাম, এনে ধরনের চাল, সিমেন্ট, কয়লা, এগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার, সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করলেই যথেষ্ট। কারণ এখানে এটা জরুরি না। যেমন চাল যদি 1 সপ্তাহ দেরিতেও পৌঁছায় বাজারে, তাৎক্ষণিক তো কোনো প্রভাব পড়বে না। কয়লা যদি আমার কারখানায় পৌঁছায় 1 মাস পরে, অসুবিধা আছে? অসুবিধা নাই। কিন্তু ওইখানে কন্টেনার টার্মিনালের সমস্যা। কন্টেনার টার্মিনালে যদি সামান্য বিলম্ব হয়, তাহলে গোটা পৃথিবীর, বাংলাদেশে না, গোটা পৃথিবীর সাপ্লাই চেইনে ধাক্কা দিতে। এখানে ধরেন আমাদের এই যে কন্টেনার টার্মিনাল, এখানে গার্মেন্টস রপ্তানি হয় 90%, বিদেশে বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের। এটা অর্ডার যদি সময় মতো পূরণ করতে 48 থেকে 72 ঘন্টার মধ্যে কন্টেনার শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে। এর সাথে যদি দেরি হয়, তাহলে শেষ, আপনার অর্ডারই ক্যান্সেল করে দেবে। বন্দরে জ্যাম হইলে ইউরোপ আমেরিকা পণ্য পৌঁছাতে 15 থেকে 20 দিন লাগে। এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ, ভিয়েতনাম, ভারতের অনেক বেশি। দেখেন চট্টগ্রাম বন্দরে 24,000 কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে, 17টা জাহাজ। চিন্তা করছেন? মাল খালাস করতে পারতেছে না। ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা? $10,000 থেকে $15,000 খরচা, এক্সট্রা খরচা। এই টাকাটা কার কাছে যাবে? এটা গার্মেন্টস মালিক বা ওই মাল আনছে তার পকেট থেকে যাবে। দেখেন বর্ষা বিপ্লবের টাইমে 5 দিন পণ্য নামছে, কিন্তু কাস্টমসের জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি। 1100 কোটি টাকা মারা গেছে, পানিতে পড়ে গেছে। মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে, তাহলে প্রায় 200 কোটি টাকা পানিতে পড়ে যায়। দেখেছেন? তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য, তাহলে আপনি 200 কোটি টাকা বেশি আয় করলেন। তো উল্টা দিকে তো আসলে বাংলাদেশের কন্টেনার এই যে টার্মিনাল, এটা আসলে কেমন দক্ষ? প্রথম কথা হচ্ছে যে যা ইকুইপমেন্ট আছে না, সব মহাপুরানা। ওইগুলা বেচা কটকটি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এগুলোকে বিজনেসের ভাষায় বলে ফুললি ডেপ্রিসিয়েটেড। মানে ধরেন আপনি একটা শার্ট কিনলেন, কয়দিন পরবেন, কয়দিন টিকবে সেই শার্ট, সেটার উপরে, তাই না? ধরেন 1 বছর, 2 বছর, ধরেন 10 বছরই টিকলো, তাই না? যেটাই হোক, এটা হইতেছে সেই শার্টের আয়ু। ধরেন এই শার্টের আয়ু 10 বছর। এইরকম সব যন্ত্রের আয়ু আছে, ঠিক করা থাকে। এই আয়ুর কাল পার হয়ে গেলে তারে বলে ফুললি ডেপ্রিসিয়েটেড, মানে এটা কটকটি খাওয়ার যোগ্য। এটা নিয়ে আর কাজ করা উচিত না। আমাদের যা ইকুইপমেন্ট প্রত্যেকটা ফুললি ডেপ্রিসিয়েটেড, প্রত্যেকটা কটকটি খাওয়ার যোগ্য। অনেক আগে এটা পার হয়ে গেছে আয়ু। এইরকম ইকুইপমেন্টে চলতেছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল। সারা দুনিয়ায় 405টা বন্দর আছে। বাংলাদেশের অবস্থান কত জানেন? 337তম। এই যে মা আমি না লাড্ডু গুড্ডু হয়েছি, ওই রকম আর কি। তা এইরকম টার্মিনাল ব্যবস্থাপনা আমরা চাই নাকি দক্ষতা চাই? অদক্ষ টার্মিনালে জাহাজ ভিড়ে না। জাহাজ রুট পরিবর্তন করে দীর্ঘটি টার্মিনাল থেকে আন্তর্জাতিক শিপিং লাইন গুলো অন্য বন্দর বেছে নেয়। কলম্বো নিবে, সিঙ্গাপুর নিবে। আমি যদি বন্দর ব্যবস্থাপনার কন্টেনার টার্মিনালের ব্যবস্থাপনার পার্থক্যের মূল বিষয়গুলো একটা টেবিল আকারে দেখাই, তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে, পলিটিক্যাল পার্টিগুলো বোঝা সুবিধা হবে। আসেন এটা একটু দেখি, ওনাদের একাডেমিক একটা এক্সারসাইজ হবে। বন্দরের পরিসর কি? এটা সমগ্র বন্দর এবং এর সমস্ত সুবিধা হচ্ছে বন্দর ব্যবস্থাপনার পরিসর। আর কন্টেনার টার্মিনালের পরিসর হচ্ছে শুধুমাত্র কন্টেনার সম্পর্কিত অপারেশনটাই তার পরিসর। 2 নাম্বার, দায়িত্ব। বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বহুমুখী, নিরাপত্তা, পরিবেশ, আইন, এগুলো সবকিছু, ট্যাক্সেশন, সবকিছু। আর কন্টেনার টার্মিনালের পরিসর দায়িত্ব কি? সেটা হচ্ছে বিশেষায়িত কন্টেনার লজিস্টিক্স, শুধুমাত্র কন্টেনার লজিস্টিক্স। 3 নাম্বার, স্টেক হোল্ডারকে, মানে কারা এটার সাথে যুক্ত। বন্দর ব্যবস্থাপনায় যুক্ত সরকার, শিপিং কোম্পানি, আমদানি রপ্তানিকারক। আর কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডারকে? কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডার হইতেছে
অপারেটর, শিপিং লাইন এবং ট্রেকিং কোম্পানি, এই তিনটা। টেকনোলজি কি কি লাগে? বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত নেভিগেশন সিস্টেম লাগে, গভীর সমুদ্র খনন লাগে, আর কন্টেনার টার্মিনালে কি লাগে? অটোমেটেড গাইডেড ভেহিকেল লাগে, রোবোটিক ক্রেন লাগে, এই লাগে। এই পার্থক্য দেখাটা গুরুত্বপূর্ণ কেন? কারণ স্পেশালাইজেশনের প্রয়োজনীয়তা, কন্টেনার টার্মিনালে টেকনোলজি, অপারেশনাল দক্ষতা প্রয়োজন। অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি, কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে চাপে দিছে রাজনৈতিক দলগুলো। এতই বালচুন, এতই মূর্খ সোদা, এগুলা কিছুই বুঝে না। যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয় তাহলে শুধু এই টার্মিনালের অপারেশন দায়ী হয়, কিন্তু বন্দরের সামগ্রিক অবকাঠামো দুর্বল হইলে পুরা বন্দর ক্ষতিগ্রস্ত হয়। দুটো আলাদা জিনিস। আর বিনিয়োগ, ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয়? বিনিয়োগ হয় যন্ত্রপাতি, সফটওয়্যারে। আর বন্দরে বিনিয়োগ হয় গভীর সমুদ্র খননে, রেল সংযোগে, এই ধরনের অবকাঠামোতে। বন্দর আর কন্টেনার টার্মিনাল সম্পর্ক অনেকটা শহর আর তার শিল্পাঞ্চলের মতো। বন্দর ব্যবস্থাপনা হইল বৃহত্তর পরিকল্পনা, আর কন্টেনার টার্মিনাল হইল সে পরিকল্পনার অধীনে একটা উচ্চ বিশেষায়িত ইউনিট। উভয় সমন্বয়ে আধুনিক বাণিজ্য এবং লজিস্টিক্সের চাকা সচল থাকে। আমরা খুব বিস্তারিতভাবে আলাপ করলাম যে আমরা বন্দর ব্যবস্থাপনা কাউকে দিতে চাইতেছি না, দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা কন্টেনার টার্মিনাল দেওয়ার কথা বলতেছি। যারা বন্দর আর টার্মিনালের তফাৎ বুঝে না তাদের কি রাষ্ট্র চালানো উচিত? বা জেনেও যদি পাবলিককে উল্টা বুঝায় তাদের কি নৈতিক কোন অবস্থান থাকে? আপনি তো জনগণকে ভুল বুঝাইতে পারেন না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারি? আওয়ামী লীগও বলতেছে কন্টেনার টার্মিনাল দেওয়া যাবে না, ফেয়ার এনাফ। তো তার আমলে, মানে গত হাসিনার অবৈধ সরকারের আমলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল বা RSGT কে দেওয়া হয়েছিল। এটা গত বছরের প্রথম ভাবে চালু হয়েছে। তো তখন কোন বিবেচনায় দিছিল এটা? এটা নিয়ে কি আদৌ তখন বিএনপি বা বামেরা একটা বিবৃতি দিছে, নাকি আর্মি কোনো প্রতিবাদ জানাইছে? ওয়াকার সাহেব প্রতিবাদ জানাই বলছে। আচ্ছা, এখন আসেন দেখি কারা এই টার্মিনাল চালায়, যে টার্মিনাল নিউমোরিং টার্মিনালটা দেওয়ার কথা হয়েছে। চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠোয় নিউমোরিং টার্মিনাল। এটা ব্যবস্থাপনায় আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। পত্রিকায় লিখিচ্ছে, বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তৎকালীন নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী, লিটন চৌধুরী নামে পরিচিত, এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য MA লতিফের ঘনিষ্ঠ ছিলেন। এই ব্যবসা আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। এটা একটা চিহ্নিত দুর্নীতিবাজ কোম্পানি। ফেস দ্য পিপল থেকে একটা প্রতিবেদনও হয়েছিল, আপনারা দেখে নিয়েন। ওই টাইমে 2012 সালে যখন সাইফ পাওয়ার টেককে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল। আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরীর বিপক্ষে ছিল এবং তখন নিয়ম না মেনে কাজটা দেওয়া হয়েছিল। আর এর মালিক জয় রেহানার ক্যাশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে কোম্পানি খুলিছে। আপাতমস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি। শুধু জয় নয়, দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও। চিটাগাং পোর্টের টোটাল অপারেশনের 25% 26% অপারেশন হচ্ছে আমাদের হাতে। আরও তো অনেকগুলো আছে টার্মিনাল অপারেশনের মধ্যে। আমরাই এখন মেন এটার বিগ জায়ান্ট বলেন, যাই বলেন। আজম নাসির সাহেব যে সাব কন্ট্রাক্টর কাজ করতো আমাদের নোয়াখালী MP, এই পোর্ট রাখতে গেলে এগুলো করতে হবে আমার। এই সাইফ পাওয়ার টেক একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই। যারা আসবে তারা বিনিয়োগ করবে, নতুন যন্ত্রপাতি আসবে, আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে। আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো। আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য 10 কোটি টাকা লস দিই। 10 কোটি, সারা বছরে 3,500 কোটি টাকা লস দিচ্ছি। আমরা এই লস আবার দিয়ে যাব এক সাইফ পাওয়ার টেককে দেওয়ার জন্য, আর রাজনীতিবিদদেরকে স্থানটা দেবে সেই জন্য। সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে। সিঙ্গাপুরের PSA 70-এর বেশি টার্মিনাল ম্যানেজ করে, আর APM নেদারল্যান্ডস 55টার বেশি টার্মিনাল ম্যানেজ করে, হংকং এর হাসিজন করে 50টার বেশি টার্মিনাল ম্যানেজ করে। কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে? ও তো টাকা পাচার করবে। নাম বলেন শুনি তো, কে করবে? একটা কাম করতে যাবে, সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ? কই জলে সেটা তো বুঝি। জলে তো টাকা চান্দার সোর্সটা বন্ধ হয়ে যাবে। এইবার শেষ কথা, চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না, দুর্নীতির করিডোরে চাঁদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা। আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে
তাদের কান্নার উৎস দেশপ্রেম না, চান্দাবাদী লাইন কেটে যাওয়ার ভয়। চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখে উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ারটেকের হাতে, একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে, আওয়ামী বান্ধব কোম্পানির হাতে, আওয়ামী লীগের লোকের হাতে, যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টার্মিনাল প্রত্যেক বছর ৩৫০০ কোটি টাকা লস করতেছে, অথচ ১ টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য। এইটা শুধু একটা কোম্পানির লুট না, এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি। তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান, নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছে? প্রফেসর ইউনূসের সরকার এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছে এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিচ্ছে। বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর, রটরডাম, হংকং, এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে, তারা বিনিয়োগ করে, আধুনিক যন্ত্রপাতি আনে, অটোমেশন চালু করে। আমাদের দরকারও সেটা। আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব, যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে। এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না, এটা হলো মাফিয়া বনাম মানুষ, দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই। এই লড়াইয়ে আপনি কোথায় দাঁড়াবেন, এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন। এখন আপনি সব তথ্য আছে, সব জানলেন, সবকিছু ফাঁস করে দেওয়া হলো। আপনি এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ।